আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি এমনভাবে আপনাদের দেখাবো, আপনারা যদি এইভাবে বাড়িতে রান্না করেন আপনার বাড়ির লোক খেয়ে আপনার অনেক নাম করবে, অনেক প্রশংসা করবে, তার সাথে প্লেটের ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে। এইভাবে রান্না করলে আপনাদের বাড়ির সবাই তো ভালো বলবে, তার সাথে আবার দ্বিতীয়বার রান্না করার জন্য আপনাকে বলতে থাকবে। তো এতটা মজাদার রেসিপি হবে। এগুলোকে ছাড়িয়ে নিয়ে, বরফ ছাড়িয়ে নিয়ে এবারে চলুন নারকেলটা কুড়ে নিই। এখানে দুটো পরিমাণে নারকেল দিয়েছি। তো আমি একটু বেশি ঘন দুধ নিয়ে চেষ্টা করেছি। নারকেল কুড়ানো হয়ে যাওয়ার পর ওটাকে আপনারা অবশ্যই গরম পানিতে দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে আমি গরম পানি দিয়েছি, আমি হাতে না খুব ভালো করে প্রেস দিতে পারছিলাম না, একটু ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখেছিলাম, বা একটু ভিজিয়ে রাখবেন যাতে করে দুধটা একটু বেশি বার হয়ে আসে। প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে ফ্রেশ করে বেছে নেব। তো কিভাবে বাছবো বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে আমার মতো করে বাছতে পারবেন। অ্যাকচুয়ালি এইভাবেই আমি মা, দাদিমা, কাকিমাদেরকে দেখেছি এইভাবে বাছতে। আমি যে সুগুলো থাকে, ওগুলো যে সুরগুলো থাকে, সেগুলোকে আগে আমি কাঁচি দিয়ে, বা আপনারা চাইলে বটিতেও করতে পারেন, তবে কাঁচি দিয়ে খুব ভালো বেটার হয়। প্রথমে দেখতে পেলেন আমি কাঁচি দিয়ে প্রথমে জিনিসগুলো মানে সুরগুলো আমি কেটে নিলাম। তো মাথার ভেতরে কিন্তু একদম নোংরা থাকে, যেটাকে কাঁচির একটা কর্নার থেকে টান মারলে ওই থুলিটা বার হয়ে আসে। তো যখন আমি মানে ক্লিন করেছি চিংড়ি মাছটাকে, ওটাকেও দেখতে পেলেন আমি ভালো করে আবার ধুয়ে নিচ্ছি। এর আগেও ধুয়েছিলাম। অনেকে আছে যে চিংড়ি মাছ ধোয়ার পর বাছার পর আর ধোয় না, বাট আপনারা চাইলে ধুয়ে নেবেন, তাতে কিন্তু মানে অনেকটা ভালো হয়। তো আমার এইভাবে আমি পরিষ্কার করলাম। তো আপনারা চাইলে এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। এবারে চলুন নারকেলের দুধগুলো বার করে নিই। যেহেতু আমার নারকেলটা একটু বয়স হয়ে মানে ঝুনো বেশি হয়ে গিয়েছিলো, আমি হাত দিয়ে প্রেস করার পরও অতটা মিল্ক বার হচ্ছিলো না, দুধ বার হচ্ছিলো না, সেই জন্য আমি একটা ব্যান্ডারে একটু মানে মিক্সচার মেশিনে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, যাতে করে আমার দুধটা একটু বেশি ঘন বার হয়। আমি আস্তে আস্তে সবগুলো কিন্তু মুঠো মুঠো করে দুধ বার করে নিয়েছি চা ছাঁকনি দিয়ে। আর এটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আপনাদের কাছে একটা টিপস শিখিয়ে দিলাম। এই যে নারকেলের ছুবড়াগুলো আপনারা অবশ্য বাইরে ফেলে দেন বা অন্য কোথাও ডাস্টবিনে ফেলে দেন, এটা একদম ফেলবেন না। এটাকেও আপনারা কিন্তু পুকুরের মধ্যে দিতে পারবেন। পুকুরের মাছগুলো কিন্তু এগুলো খুব ফেভারিট। আমরা যখনই আমাদের বাড়িতে নারকেলের কিছু রান্না হয়, নারকেলের ছোবড়াগুলো কিন্তু এই যে নারকেলের যে ছিবড়েগুলো থাকে, আমরা কিন্তু ডাস্টবিন বা অন্য কোথাও ফেলি না, পুকুরে ফেলার চেষ্টা করি যাতে মাছ খাবার খায়। তো এই মানে মাছ খেতে পারে এগুলোকে। এবারে চলে যাব কি কি উপকরণ লাগবে। লাগবে আমার টমেটো লাগবে, পেঁয়াজ লাগবে, আর তার সাথে কাঁচা লঙ্কা। বলেছিলাম না বন্ধুরা যে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো করে রান্না করব। আমি এখানে দুটো পরিমাণে টমেটো নেব। টমেটোগুলো ছোটো ছোটো করে কিউব কিউব কেটে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার ঝাল কিন্তু শরীরের জন্য অনেকটা উপকারী। আমি কাঁচা লঙ্কার ঝালটা খাওয়ার চেষ্টা করি। গুঁড়ো লঙ্কার ঝাল শরীরে কিন্তু অনেকটা সাইড এফেক্ট হয় বা শরীর ক্ষতি করে। কাঁচা লঙ্কার ঝালটা খাবেন বন্ধুরা, কিন্তু শরীরের জন্য অনেক মানে ঠান্ডা আর হালকা তরকারি হয়ে থাকে। তো আমি এখানে কাঁচা লঙ্কাগুলো ক্লিন করে নিয়েছি। এবার তার সাথে কিন্তু পেঁয়াজগুলোও কিন্তু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে আদা রসুনও লাগবে। আদা রসুনগুলো আমি দেখিয়ে দিলাম। আর আদা রসুন আমার যেহেতু ফ্রিজে পেস্ট করা আছে, সেই জন্য আমি আদা রসুনগুলো কাটলাম না। এবারে চলুন আমি রান্নাটা জন্য একটা ইন্ডাকশন ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে চাইলে অবশ্যই সাদা তেলেও রান্না করতে পারেন। আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করছি, কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে একটা অনেকটা কালার আসে বা কালার দেখতেও সুন্দর লাগে। তো এবারে এক এক করে চিংড়ি মাছগুলোকে আমি মানে বেছে নেব, মানে ভেজে নেব। বেছে ধুয়ে নিয়েছি, এবার ভেজে নেব। আচ্ছা, ভাজার সময় আপনারা হয়তো দেখেছেন এর আগে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি। আচ্ছা, চিংড়ি মাছ আপনারা বেশি করে ভাজতে একদম মোটেও যাবেন না। তো হালকা ইপিটিপুট করে নেবে, তাতে কিন্তু চিংড়ি মাছের একটা কালার এসে যাবে। যদি মনে করেন যে কালার আসছে না, তার মধ্যে আরও একটু বেশি করে হলুদ গুঁড়ো দিলে তার সাথে কিন্তু চিংড়ি মাছের কালারটা অলরেডি চলে আসে। এবারে ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে নিয়ে ওর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে নিলাম গরম মশলা, জিরে আর তেজপাতা। ওটাকে হালকা করে ভাজা ভাজা করার পর এবার দিয়ে নিলাম পেঁয়াজ। কিউব কিউব রেখেছিলাম, মানে কিউব সাইজের পেঁয়াজগুলো দিয়েছি। এটাকেও হালকা 80% ভেজে নেব। ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধ চলে যাবে, তারপর অ্যাড করে দিলাম, দেখতে পেলেন, আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনও মানে যখন কাঁচা গন্ধ চলে যাবে আদা রসুনে, তারপরও কিছুক্ষণ নাড়ার পর আদা রসুনে যখন কাঁচা গন্ধ চলে যাবে, তারপর দিয়ে দেব টমেটো মানে কাটাটা।
তবে হ্যাঁ বন্ধুরা, টমেটোটা অবশ্য একদম লো স্টিমে দেবেন, যাতে করে টমেটো বা মশলাগুলো চুইয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর টমেটোর মধ্যে যখন আপনারা পেঁয়াজের সাথে বিনা পানিতে গলাতে চাইবেন, তখন তার পরিমাণে অল্প পরিমাণে একদম লবণ দিয়ে দিবেন, তার সাথে গ্যাসের স্টিমটা একদম লো করে দিবেন, আর বিশেষ করে ঢাকনাটা দেবেন, তাহলে কিন্তু টমেটোগুলো একদম গলে যাবে, একদম মানে মাখা মাখা হয়ে যাবে। তো এইভাবে আমি টমেটোকে মাখা মাখা করে এইভাবে রান্না করে নিলাম। এবার যখন মানে মাখা মাখা হয়ে গেছে, তার সাথে সব রকম মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব রকম দেওয়ার পর হালকা করে মানে কষানোর জন্য অল্প পরিমাণে আমি কিন্তু দুধটা ঢেলে দেবো, দিয়ে কিন্তু সেটাকে আবার চাপা দিয়ে কষিয়ে নেব। এইভাবে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করেছি। আমার ভিডিওটা দেখে আপনারা হয়তো একটু হলেও বুঝতে পেরেছেন যে আমি একটুকু অল্প পরিমাণেও পানি আমি দিই না, পানি অ্যাডই করি না। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি শুধু নারকেল মিল্ক, মানে নারকেল দুধ। তো ওই নারকেল দুধ দিয়ে আমি কষিয়েছি, লাস্টে নারকেল দুধও দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরকম মাখা মাখা যখন হয়ে আসবে, মানে ঝোলটা একদম অল্প করে মরে যাবে, তখন এর মধ্যে আপনারা বিভিন্ন বাড়িতে থাকার গরম মশলা, হালকা আমি মিট মশলা যেরকম দিয়েছিলাম, আর উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবেন। ব্যাস, এতটা সুন্দর সুস্বাদু হবে, আপনার বাড়ির সবাই খেয়ে তারিফ করবে, তার সাথে এক নিমেষের মধ্যে এক থালা ভাত শেষ হয়ে যাবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে কোনো একটা রেসিপি নিয়ে। টাটা।